মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মলয় ঘোষ আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান, উপস্থিত আমার চিফ ইলেকশন কমিশনার সম্মানীয় শ্রদ্ধেয় শহীদ বিকাশ বসুর ভাই প্রদীপ বসু, সম্মানীয় প্রধান নির্মল কর মহাশয়, নির্বাচন কমিটির কোর কমিটির সদস্য, এছাড়াও রমেন দাস কোর কমিটির সভাপতি, এছাড়া উপস্থিত আমার বিভিন্ন পঞ্চায়েতের নেতৃত্বরা, বিভিন্ন টাউন ব্লকের প্রধানরা, কাউন্সিলররা, সঞ্জীব সিং রয়েছেন প্রধান, সঞ্জীব সিং রয়েছেন সভাপতি টাউন টু, বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন প্রধানরা এবং অনেককে আমরা এই পেছন দিকে হয়তো বসাতে পারিনি, সামনে রয়েছেন। তাদের সবাইকে সাক্ষী রেখে তাদের এলাকার বিভিন্ন প্রয়োজনগুলো যা আমি এতদিন ধরে ঘুরেছি, আমি শুধু ঘুরেই যে কোনো সমস্যার সমাধান করে দেবো বলিনি, আমি সেই ঘোরার পর আমি একটা সার্ভে করেছি আমার মতন করে, এবং সার্ভে করার পরবর্তী পর্যায়ে যেটা আমার পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয়েছে সেইগুলো আমরা লিখেছি। এর বাইরেও এমন কিছু আছে যেগুলো আমি এখনো আমার একলার উদ্যোগে সফল করতে পারবো বলে আমার হয়তো মনে হয়নি, কিন্তু সেই কাজগুলো আমি করার চেষ্টা করবো, সেগুলো আমি বলবো। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিজ্ঞা স্তম্ভতে এখানে প্রকাশ করেছি, আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আমরা রাজ্য যেভাবে আমার নেত্রী 10টা প্রতিজ্ঞা কথা বলেছেন, আমরা ঠিক সেভাবে ওই 10টা প্রতিজ্ঞা তো নিশ্চিতভাবে রাজ্য জুড়ে হবেই, তার পাশাপাশি আমি নোয়াপাড়ার জন্য যে 10টা বিষয়ে প্রধান উদ্যোগ দিয়েছি, তার মধ্যে সবার প্রথম যে কথাটা আগে বলি, যেটা হয়তো এখানে লিখিনি, সেটা হচ্ছে আমি শান্তি রক্ষা করবো, এলাকার সংস্কৃতি রক্ষা করবো, এখানে কৃষ্টি রক্ষা করবো। এইখানে কোনোভাবেই লড়াই ঝামেলা বোম্বিং গুলি চলবে না, যেটা 2019 সালে অর্জুন সিং জেতার পর ঘটেছিল। আমার প্রধান রাষ্ট্রিক প্রতিজ্ঞা নাম্বার 1, নোয়াপাড়ায় শহীদ বিকাশ বসু নামাঙ্কিত একটি আধুনিক ওয়াইফাই যুক্ত ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে। পাশাপাশি সরকার ও সরকার অধিভুক্ত স্কুলগুলোকে স্মার্ট ক্লাসরুম ও উন্নত ল্যাব সহ আধুনিকরণ করা হবে। বিনামূল্যে কেরিয়ার কাউন্সেলিং, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে এবং কেশবচন্দ্র নাগে নামে একটি কোচিং সেন্টার গড়ে তোলা হবে। আপনারা জানেন যে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো প্রাইভেটে গিয়ে পড়তে পারে না, আমি হয়তো সবাইকে চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরি পরীক্ষায় যাতে তারা নিজেদেরকে তৈরি করতে পারে তার জন্য তৈরি করব। পাশাপাশি কেরিয়ার কাউন্সেলিং করে ছাত্রছাত্রীরা কিভাবে তারা পড়াশোনা করলে তাদের পড়াশোনাটা ভালো হবে, তাদের সঠিক এইটা লাইন হলে তাদের কেরিয়ার বানাতে পারবে, সেই বিষয়ে আমি তাদের বিশেষ উদ্যোগ দেবো ইচ্ছুক ছাত্রছাত্রীদের। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমি তাদের বিশেষ কোচিং এর ব্যবস্থা করব, যাতে কেউ প্রপার গাইডেন্সের অভাবে কারোর কোনো জায়গায় তারা পিছিয়ে না থাকে। পয়েন্ট নাম্বার 2, সমগ্র বিধানসভা এলাকার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হবে, যাতে বজ্র ব্যবস্থাপনা আরো ভালোভাবে পরিচালিত হয়। 3, বাসিন্দাদের সমস্যা দ্রুত ও নিয়মিত সমাধানের জন্য একটি এমএলএ হেল্পলাইন চালু করা হবে। এই সম্পর্কিত বলি যে আমি প্রত্যেকটি জায়গায় যাচ্ছি এবং মানুষকে আমি কথা দিচ্ছি যে আমি তাদের সঙ্গে থাকবো, 365 দিন থাকবো। কিভাবে থাকবো? আমায় যদি সবাই একসঙ্গে আমার নাম্বারে ফোন করেন, হয়তো আমার পক্ষে সকলেরকে একসঙ্গে এক সময় যদি ফোন আসে আমার নিশ্চিতভাবে অ্যাটেন্ড করা সম্ভবপর নয়। আমি এলাকার শিক্ষিত মার্জিত বুদ্ধিমান ছেলে মেয়েদেরকে সামনে রেখে যারা সভ্য ভদ্রভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে এমন একটি আমি হেল্পলাইন নম্বর তৈরি করব। আজকে সেই সকল ছেলে মেয়েরা যে কোনো সমস্যা আসলে তারা সেই সমস্যায় কথা বলবে এবং তাদের সঙ্গে 24 ঘন্টার মধ্যে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, এটা হতে পারে হয়তো কোনো মেডিকেল ইমার্জেন্সি আছে, মেডিকেল ইমার্জেন্সি থাকলে সেটা 24 ঘন্টা নয়, তুরন্ত ব্যবস্থা করে আমরা চেষ্টা করবো। হয়তো কারো অ্যাম্বুলেন্সের প্রয়োজন, কারো হয়তো ডাক্তারের প্রয়োজন, কারো হয়তো ব্লাডের প্রয়োজন,
কোনো নেগেটিভ গ্রুপে ব্লাড পাওয়া যাচ্ছে না তার প্রয়োজন, আমাদের হেল্পলাইন নম্বরে জানালে আমরা সেই বিষয়ে উদ্যোগ নেব। এমন এত বড় এলাকা, এমন কোনো জায়গায় হতেই পারে হয়তো কোনো ড্রেনটা পরিষ্কার হয়নি, কারুর বাড়ির সাথে হয়তো কোনো পুজো আছে, কারুর অনুষ্ঠান আছে, আশপাশটা তাদের দরকার ব্লিচিং বা মশার তেলটা একটু ভালো করে দেওয়া। এই ছোট ছোট উদ্যোগ, ধরুন না পাশে একটু জঙ্গল গজে উঠেছে, পৌরসভা যথেষ্ট চেষ্টা করছে, তবু কোনো একটা অংশ হয়তো বাদ চলে গেছে, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করলে আমরা সেটাও প্রয়োজনে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেই সমস্যার সমাধানেরও চেষ্টা করব। প্রধান কথা, নাগরিক পরিষেবা, যা বেসিক নাগরিক পরিষেবায় যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয়, এটা হেল্পলাইন নম্বর চলবে এবং আগামী 5 বছর 365 দিন চলবে। না, ক্যান্টনমেন্টে উল্লেখ করা না থাকলেও আপনারা যেসব সমস্যা সার্বিকভাবে আমরা বলেছি, দেখুন তার মধ্যে ক্যান্টনমেন্টের বিষয় আছে, এবং জলের বিষয় আছে, আলোর বিষয় আছে, আর এত উন্নততর রাস্তাঘাট তৃণমূল কংগ্রেস করেছে পথশ্রীর মধ্যে দিয়ে, আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে, সেখানেও কিন্তু যথেষ্ট রাস্তাঘাট হয়েছে। কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ডটা আপনাদের একটা স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ডে কিন্তু 6 বছর ধরে ইলেকশন হয়নি। ক্যান্টনমেন্ট বোর্ডটাই কিন্তু আমাদের কোনো পৌরসভা পঞ্চায়েত নেই, এটা বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, তারা তাদের গাজোয়ারি দিয়ে বন্ধ করে রেখেছে, তারা পরিষেবা দিতে না পারি, এবং এর দায়টা তৃণমূল কংগ্রেসের উপর এসে পড়ে। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, আমি সেই এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলেছি এবং কথা বলে তাদেরকে 100% নিশ্চয়তা দিয়েছি, আমার যে এমএলএ ফান্ড থাকবে সেই ফান্ডের একটা মেজর টাকা আমি খরচা করব ক্যান্টনমেন্টের বোর্ডে সার্বিক পরিষেবা উন্নতির জন্য, এবং আমি আমার ব্যক্তিগত উদ্যোগে থেকে আমি সেটা করব। এটা আমি গত পরশুদিন আমি আমি পুরোটা ঘুরে আমি কথা দিয়েছি। তোমার কি কথা বলছে বিগত 2 বছর আগে সংসদ পাঠানো নিয়ে চেষ্টা করার পরে বলেছে ওভার 2 বছর কেটে গেল, এখন পর্যন্ত কোনো কথা এগোচ্ছে না। নিশ্চিতভাবে আপনি জানেন একটা সাংসদের মেয়াদ 5 বছরের, আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি এবার 2029-এর নির্বাচনের আগে যদি আপনি আমায় জিজ্ঞেস করেন যে কেন সবকটা হলো না, এর কিন্তু উত্তর দেওয়া যায় না। আপনারা নিশ্চিতভাবে 2029-এর আগে আবার তাকে প্রশ্ন করবেন, কিন্তু আমি বলতে পারি এই ফুটওভার ব্রিজটার কথা কিন্তু আমি কাগজে লিখিনি, মুখে বলেছি, কারণ এটা আমি চাইলে একলা চাইলেই করতে পারবো না, আমাকে কিন্তু এটা রেলের সঙ্গে কথা বলতে হবে। আর বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ এই কেন্দ্রীয় সরকার করছে, বাংলাকে বারংবার বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনা করছে, আমি প্রতিশ্রুতি দিলাম কিন্তু তারা আইনের বেড়াজালে কাগজের মার প্যাচে যদি আটকে রাখে, আমি কিন্তু চাইলেও করতে পারবো না একলা। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার অফিসিয়ালি যা যা করার কথা, যত দূর অব্দি যাওয়ার কথা, যদি দরকার আমাকে দিল্লি যেতে হয়, যদি দরকার আমাকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে হয়, আমি যেভাবে বলছি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি কাজ করব, আমি সংবিধানকে রক্ষা করার জন্য কাজ করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমায় কোনো কাজের জন্য অপোজিশনের সঙ্গেও কারোর সঙ্গে কথা বলতে হয়, তাদের সঙ্গেও সদ্ভাব রেখে আমি কাজ করব। কেন অপোজিশন সে আমার ইলেকশনে অপোজিশন হতে পারে, উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি না কি অপোজিশন। ডাম্পিং গ্রাউন্ডের কথা বারবার বলছি, উত্তর দিনাজপুরে একটা বড় সমস্যা ডাম্পিং গ্রাউন্ড। বিগত 15 বছর ধরে সরকারটা আপনাদের দিয়েছে, এখন কখন সেই সমস্যা মেটাতে মারা যায়। যদি আমরা প্রত্যেক সময় প্রত্যেক সমস্যার সমাধান করে দিতে পারি, তবে নতুন বছর ইলেকশনের সময় নতুন প্রতিশ্রুতি নতুন করে ভাবার কারণ হয় না। আমি আপনাদের দায়িত্ব সহকারে বলছি, এই নিয়ে গত নির্বাচনের আগে হয়তো এই ব্যাপারটা আমরা অতটা ফোকাস করে উঠতে পারি, কিন্তু এমন নয় কিন্তু যে এখানে জঞ্জালের অবস্থা খুব খারাপ, এমন নয়। মলয় ঘোষ যথেষ্ট দক্ষতার সঙ্গে এই সমস্যাটাকে সমাধান করেন এবং সেটা পারস্পরিক সঙ্গে কথা বলে সেটা ক্লিয়ারেন্স করেন। কিন্তু আমাদের বক্তব্য, আমরা নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড এরপর তৈরি করবো, ওনারা সার্বিক সহায়তা করে সেটা ক্লিনলিনেসে যথেষ্ট দক্ষতার সঙ্গে করেন। আমি মনে করি এই বাংলার বুকে যতজন দক্ষ প্রশাসক আছেন, যতজন দক্ষ চেয়ারম্যান রয়েছেন, তার মধ্যে একদম উপর সারিতে থাকবেন আমাদের সম্মানীয় মলয় ঘোষ মহাশয়। তার দক্ষতা, তার 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 বুদ্ধিকে সামনে রেখেই আগামী দিনে আমরা এই সমস্যার সমাধান করব। আমার সঙ্গে অলরেডি মলয়দার কথা, যে মলয়দা অনেক মুভমেন্ট করেছেন, বেসিক্যালি এই সমস্যাটা হয়তো আমি বিধায়ক হিসেবে আমার নাম হবে, কিন্তু আসল যে ভদ্রলোক এই কাজটার পেছনে দিনরাত পরিশ্রম করেছিলেন, করে চলছেন, তিনি এক এবং একমাত্র আমার প্রিয় মলয় ঘোষ মহাশয়। এই কাজটা তাকে সঙ্গে রেখে, তিনি ক্যাপ্টেন আমি ভাইস ক্যাপ্টেন হয়ে এই কাজটাকে সম্পন্ন করবো। কালকে একটা মিছিল হয়েছে, সেই মিছিল নিয়ে নির্বাচন কমিশনে একটা কমপ্লেন এসেছে, কি বলবেন? স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে দেখুন, আমাকে সেই কমপ্লেনের, এখনো কেউ আমায় কোনো কমপ্লেন করেনি। প্রথম কথা বলি, বিতর্ক তৈরি করতে চাইলেই তৈরি করা যায়, যদি কারোর বিতর্ক তৈরি করলে তাদের ব্যক্তিগত প্রফিট হয়। আমি মনে করি কোনো অরাজনৈতিক মিছিল
যেই মিছিল প্রথমবার হচ্ছে না, যেই মিছিল এর আগেও হয়েছে এবং এর আগেও এনাদের সঙ্গে নিয়ে মিছিল হয়েছে। আমরা প্রভাত ফেরি বলতে ছোটবেলায় যা বুঝি সেখানে স্কুলের বাচ্চারা থাকেন, সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি থাকে, নাচের স্কুল, গানের স্কুল থাকেন, এটাই তো বাংলার সংস্কৃতি। আজকে যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো নাম নেই, কোনো ব্যানার নেই, সেখানে আমি ব্যক্তি তৃণাঙ্কুর ভট্টাচার্য একজন বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে একটা র্যালি করছি, সেইখানে যে বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলার কৃষ্টি বোঝে না, সেই ভদ্রলোক যদি আমায় কমপ্লেন করেন আমি কেন বাংলার মিছিলে হেঁটেছি পয়লা বৈশাখে, এইটা লজ্জা। আগামী দিনে বাঙালিরা যথাযোগ্য জবাব ভোট বাক্সে 4 তারিখ দেবেন, এটাকে চ্যালেঞ্জ করে বললাম। আর আমি বলছি নিয়মের মধ্যে থেকে আমি ওই মিছিলে কোনো জায়গায় বলিনি আমাকে ভোট দেবেন, আমি সেই মিছিলে কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ওঠেনি, কোনো জায়গায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলা হয়নি। আমি যদি একটা অরাজনৈতিক মিছিলে পা পাই মেলাই, আমি নাগরিক হিসেবে মেলাতে পারবো না? আমার সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে এবং যারা সংবিধানকে মানে না তারা এর গুরুত্ব বুঝবে না।